আজকের তাজা নিউজ আপডেট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাংলা সফরের 24 ঘন্টা আগে পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতা ধর্ণা একদিনের নয়, বিজেপির রথের সঙ্গে পাল্লা দিয়ে টানা চলতে পারে ধর্ণা। এবার 2 বা তার বেশি সন্তান হলে এককালীন 25,000 টাকা করে দেবে সরকার। কোন রাজ্য চালু করলো এই প্রকল্প? আর শুধু কি মাত্র হিন্দুরাই পাবে, না হিন্দু মুসলিম উভয় পাবে? এই সম্পূর্ণ তথ্য জানাবো বিস্তারিত আলোচনায়। 60 লক্ষ বিবেচনাধীন ভোটার, এ পর্যন্ত নিষ্পত্তির সংখ্যা মাত্র 4 লক্ষ। কাজ কবে শেষ হবে? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সব পক্ষ। রাজ্যসভা নির্বাচন, বিধানসভায় মনোনয়ন সারলেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমার। পরিবর্তন যাত্রায় হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তপ্ত কোচবিহারের মুখোমুখি তৃণমূল বিজেপি। এসআইআর তালিকায় বাদ প্রচুর মতুয়া ভোটার, বড়মার তিরোধান দিবসে আবেগকে হাতিয়ার করলেন মমতা। অমিত শাহের সভায় লাইভ করেছিলেন, হঠাৎ করে বিজেপিতে যোগ দিলেন রিপাবলিক সংবাদের রিপোর্টার সন্তু পান। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার চাষিদের কাছ থেকে 9.5 টাকায় আলু কিনবে, সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিসভা। এই সম্পূর্ণ খবর বিস্তারিত আলোচনায়। ভুয়ো ভোটার বাদ যেতেই ভয় পেয়েছেন তৃণমূল, মমতার ধর্ণা নিয়ে কি বললেন শ্রমিক। দোলের দিন ভবানীপুরে বিতর্কিত স্লোগান, শুভেন্দুর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের। আমার যাত্রার দিন মাছ মাংস নিয়ে দাঁড়ান, একসঙ্গে খাবো, অভিষেকের মন্তব্যের পাল্টা সুকান্ত। অসমে ভেঙে পড়া সুখোই বিমানের 2 পাইলটের মৃত্যু, রাতভর তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার করল বায়ুসেনা। শুধু বাংলা নয়, একই দিনে একসঙ্গে 9টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও রাজ্যপাল ও উপরাজ্যপালের বদল। রাজ্যপালের পদত্যাগের আবহে মমতাকে রকস্টার সম্বোধন অভিনেতা প্রকাশ রাজের, টুইটে তীব্র কটাক্ষ। নেপাল জেনজি জিন্দাবাদ, বলেন্দ্র নবীন বাহিনীর প্রাথমিক করোনায় এগিয়ে, অনেক পেছনে অলি। খামেনিকে হত্যার ছক কষা হয় 90 দিন আগেই, গোপন বৈঠকে নেতানিয়াহু, সাক্ষাৎকারের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতে আসা তেলবাহী জাহাজে যেন আঁচ না লাগে, আমেরিকার কাছে সুরক্ষা চায় নিউ দিল্লি। আবার রাশিয়া থেকে বাড়তে পারে তেলের আমদানি। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ ওসির বিরুদ্ধে, ডিজির কাছে রিপোর্ট চাইল মহিলা কমিশন। যুদ্ধ কোনো সমাধান নয়, দরকার আইনের শাসন, আলোচনা কূটনৈতিক উদ্বেগ, বললেন মোদি। ইরান ইসরায়েল সংঘাতে ধস অব্যাহত শেয়ার বাজারে, সেন্সেক্স 1720 পয়েন্ট নিচে নামল। খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করল ভারত, দিল্লিতে ইরানি দূতাবাসে গেলেন বিদেশ সচিব মিসরি। রণতরীতে হামলার 24 ঘন্টার মধ্যে ইরানের প্রত্যাঘাত, উত্তর উপসাগরে জ্বলছে আমেরিকার ট্যাঙ্কার, দাবি করল তেহরান। জেনজি বিক্ষোভের পর প্রথম ভোট হচ্ছে নেপালে, আন্দোলনের প্রভাব কি পড়বে ভোটে? হবে কি পরিবর্তন? ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালানো হচ্ছে ইরানের বিরুদ্ধে, অভিযোগ তুলল ইসরায়েল, মদত দিচ্ছে চীন রাশিয়া। ইরানের চাপে ট্রাম্পকে খুন করার ছক কষেন পাকিস্তানের ব্যবসায়ী, দোষ কবুল করল কোর্টে। 10,000 করে ড্রোন তৈরি হয় প্রতি মাসে, এ দিয়েই আগামী কয়েক মাস হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখতে পারে ইরান। ওড়িশা থেকে কলকাতা আনার পথে চুরি হয়ে গেল জীবনদায়ী ইনসুলিন ইনজেকশন, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। কানাডায় ভারতীয় ইউটিউবার খুন, পাঞ্জাবি মহিলার মৃত্যু ঘিরে ধোঁয়াশা, দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 95 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতীয় জলসীমায় অদূরের ঘুরছে নৌবহর, গন্তব্য বদলে দিল্লিমুখী হতে প্রস্তুত মস্কো। জম্মুর নিয়ন্ত্রণ রেখায় আবার অনুপ্রবেশ সক্রিয় পাকিস্তানি জঙ্গিরা, গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত প্রত্যাঘাত সেনার। $1 দাম 92 টাকা, ভারতীয় মুদ্রার পতনের সর্বকালীন নজির, বিভিন্ন কারণ জানালেন বিশেষজ্ঞরা। পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা বাড়তেই দিল্লি থেকে লন্ডনগামী উড়ানের ভাড়া আকাশ ছোঁয়া, টিকিটের দাম উঠল কয়েক লাখ। ইরান আমেরিকা যুদ্ধ, সেনেটের রায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই, ইরানে অব্যাহত থাকছে মার্কিন হানা। যুদ্ধ ছিল ভারত মহাসাগরকেও, বিশাখাপত্তনম ফেরত ইরানি, রণতরীকে ডোবালো মার্কিন টর্পেডো, নিহত 87 জন। হরমুজ প্রণালী সম্পূর্ণ দখলে, দাবি ইরানের, জাহাজের পর জাহাজ জলপথ জুড়ে দাঁড়িয়ে। আগামী 1 বছরের জন্য ভিভিআইপি, বাংলাদেশে ভোটের আগেই নিজের জন্য বিজ্ঞপ্তি জারি করে গিয়েছেন ইউনূস।
100 ঘন্টারও কম সময়ে ইরানের 2000 জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার 17টি জাহাজ, হুঁশিয়ারি দিয়ে দাবি করলেন মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে দুদিকে থমকে ভারতের 37টি জাহাজ, আটকে 1000 নাবিক ও নৌকর্মী, কুইক রেসপন্স টিম গড়ল কেন্দ্র। 30 দিনের জন্য রাশিয়ার তেল কিনতে পারবে ভারত, ঘোষণা আমেরিকার, তবে ছাড় প্রযোজ্য কেবল একটি ক্ষেত্রের জন্যই। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। 2 বা তার বেশি সন্তান হলেই দম্পতিকে 25,000 টাকা করে দেবে সরকার। রাজ্যের জন্মহার বৃদ্ধি করতেই এই নতুন প্রকল্পের পরিকল্পনা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। চলতি মাসেই হতে পারে ঘোষণা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার সেই ইঙ্গিত দিয়েছেন। জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারতে নয়, অন্য অনেক দেশও এই সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়ে জন্মহারের সমস্যা তুলে ধরেন চন্দ্রবাবু। জানায়, বর্তমানে অন্ধ্রপ্রদেশের জন্মহার বা টোটাল ফার্টিলিটি রেট 1.5%, তা প্রতিস্থাপন স্তরের নিচে। এই হার আগামী দিনে 2.1% তুলে আনতে চায় তার সরকার। সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, আমরা একটা অভিনব পদ্ধতির কথা ভেবেছি। কোন দম্পতি 2 বা তার বেশি সন্তানের জন্ম দিলেই আমরা তাদের 25,000 টাকা করে দেব। একবারে জন্মের সময় এই টাকা দেওয়া হবে। এই প্রকল্প খেলা ঘুরিয়ে দিতে চলেছে। আমরা যদি এটা করতে পারি তা খুব কার্যকরী হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, তা নিয়ে একটি সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার গুরুত্ব বিধানসভায় আলোচনা করেছেন চন্দ্রবাবু। জানিয়েছেন, শুধু অন্ধ্রপ্রদেশে নয়, একাধিক দেশ এখন এই সমস্যায় মুখোমুখি হচ্ছেন। জনসংখ্যার গড় বয়স বেড়ে যাচ্ছে। এই সমস্যার আশু মোকাবিলা প্রয়োজন। উল্লেখ্য, জনসংখ্যার গড় বয়স বেড়ে গেলে সংশ্লিষ্ট এলাকার কর্মক্ষমতা, উৎপাদন হ্রাস পায়। তাতে সার্বিকভাবে ধাক্কা খায় অগ্রগতি। সেই কারণেই অন্ধ্রপ্রদেশ সরকার জন্মহার বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে এই নতুন প্রকল্প ঘোষণা করতে পারে তার সরকার। বিধানসভা নির্বাচনের আগে চাষিদের স্বার্থ রক্ষায় আলুর ক্রয় মূল্য নির্ধারণ করে দিল রাজ্য মন্ত্রিসভা। সেই সিদ্ধান্ত কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের কৃষি বিপণন দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার চাষিদের কাছ থেকে কেজি প্রতি 9 টাকা 50 পয়সা করে আলু কিনবে। সরকারি ব্যবস্থাপনায় আপাতত আগামী 31 মার্চ পর্যন্ত এই ক্রয় প্রক্রিয়া চালু থাকবে। তবে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী মোট 12 লক্ষ টন জ্যোতি প্রজাতির আলু কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই হিমঘরগুলিতে আলু সংরক্ষণের জন্য প্রায় 30% জায়গা সংরক্ষিত রাখা হয়েছে। একজন চাষি সর্বাধিক 35 কুইন্টাল অর্থাৎ 70 বস্তা পর্যন্ত আলু সরকারের কাছে বিক্রি করতে পারবেন। রাজ্যের আলু উৎপাদনের প্রধান 12টি জেলায় এই প্রকল্প কার্যকর করা হবে। প্রকৃত চাষিদের কাছ থেকেই যাতে নির্ধারিত মূল্যে আলু কেনা হয় তা নিশ্চিত করবে প্রশাসন। এই জন্য চাষিদের বিডিও অফিসে আবেদন করতে হবে। আগে আবেদন করলে আগে সুযোগ পাওয়ার ভিত্তিতেই এই সুযোগ দেওয়া হবে। আবেদনপত্র যাচাইয়ের সময় কৃষক বন্ধু সার্টিফিকেট, বাংলা শস্য বীমার নথি, কিষাণ ক্রেডিট কার্ড ও জমির কাগজপত্র খতিয়ে দেখবে বিডিও অফিস। এরপর সংশ্লিষ্ট হিমঘর নির্ধারণ করে দেওয়া হবে। চাষিদের তালিকা সংশ্লিষ্ট হিমঘরে পাঠিয়ে দেওয়া হবে এবং বিক্রির অর্থ সরাসরি চাষির ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। রাজনৈতিক মহলের একাংশের মতে আলু উৎপাদনকারী গ্রামীণ এলাকাগুলিতে এই পদক্ষেপের ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল কিছুটা রাজনৈতিক সুবিধা পেতে পারে। পাশাপাশি এবছর আলুর ফলন ভালো হওয়ায় চাষিরা যেমন লাভবান হবে, তেমনি সাধারণ মানুষও সুলভে আলু পেতে পারেন বলে মনে করেছেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের একাংশ। ইরান যুদ্ধের আবহে তেল গ্যাসের দাম হু হু করে বাড়বে। টান পড়বে মজুদ থাকা পেট্রোপণ্যেও, বাড়বে কালোবাজারি। গত 6 দিন ব্যাপী যুদ্ধে এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছিল ভারতীয় আমজনতার মনে। সূত্রের খবর, ভারতবাসীকে আশ্বস্ত করতে চলেছে মোদী সরকার। কোনো পরিস্থিতিতেই দেশের অন্দরে তেল ও গ্যাসের দাম যেন না বাড়ে, কেন্দ্র সেটা নিশ্চিত করতে চলেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। বৃহস্পতিবার রাশিয়া থেকে তেল কেনার জন্য 30 দিনের ছাড়পত্র দিয়েছে আমেরিকা। কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্যের দাম করা নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখনো হয়নি। তবে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নানা পক্ষের সঙ্গে নিউ দিল্লি লাগাতার আলোচনা চালাচ্ছে যেন ভারতের তেল এবং অন্যান্য শক্তি সম্পদের যোগান অব্যাহত থাকে। সেই চেষ্টা সফল হয়েছে বলেই কেন্দ্রের দাবি। আপাতত ভারতের তেল আমদানি সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেই কেন্দ্র মনে করছে। গত 6 দিন ধরে চলা যুদ্ধের
তেলের দাম হু হু করে বাড়ছে। 15% দাম বেড়েছে বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা ছিল, কারণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। ভারতকে নিজের চাহিদার 85% বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50%ই হরমুজ প্রণালী দিয়ে আসে। যদি এই আমদানি বন্ধ হয়ে যায় এবং ভারতে মজুদ শক্তি সম্পদের ভান্ডারও ফুরিয়ে যায়, তাহলে কি হবে? এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ জনগণের। কিন্তু কেন্দ্রের মতে এই চিন্তার এখনো পর্যন্ত কারণ নেই বলে মনে করা হচ্ছে। আমেরিকা ইরান সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে প্রভাব পড়তে পারে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে। ধাক্কা খেতে পারে সার তৈরির সামগ্রী এবং ভোজ্য তেলের আমদানি। ভারত থেকে কিছু পণ্য ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতে রপ্তানিও ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আশঙ্কা করছে বণিক মহল। পশ্চিম এশিয়ার সংঘর্ষ এখনো পর্যন্ত ভারতের আমদানি রপ্তানিতে সেই অর্থে প্রভাব ফেলেনি, তবে সংঘাত দীর্ঘদিন ধরে চললে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়া হয়ে আমদানি রপ্তানির জন্য ইতিমধ্যে অতিরিক্ত অর্থ নেওয়া শুরু করে দিয়েছে বেশ কিছু পণ্য পরিবহন সংস্থা। ফ্রান্সের পরিবহন সংস্থা CMA-CGM প্রায় দ্বিগুণ অর্থ নিচ্ছে এই পথে সামগ্রী পরিবহনের জন্য। কন্টেনার পিছু $2000 থেকে $4000 বাড়তি অর্থ নিচ্ছে তারা। এর ফলে আমদানিকারক সংস্থাগুলি অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে। আগামী জুন মাস থেকে ভারতে খরিফ শস্যের মরশুম শুরু হবে। পরিস্থিতি এমন চলতে থাকলে দেশের সার উৎপাদনেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। ডিএপি এবং SSP সার তৈরির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সালফার এবং সালফিউরিক অ্যাসিড। ঘটনাচক্রে ভারত যে পরিমাণ সালফার আমদানি করে তার সিংহভাগই আসে পশ্চিম এশিয়া থেকে। মোট সালফার আমদানির প্রায় 76% আসে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান থেকে। ভারতের সার প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন সেলুবল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর সভাপতি জানায়, সংঘর্ষ চলতে থাকলে ঝুঁকিও বৃদ্ধি পাবে। পণ্য পরিবহন সংস্থাগুলি বিমার উপরে অতিরিক্ত অর্থ নিচ্ছে। এমন পরিস্থিতিতে আমদানির খরচ আরো বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি বছর প্রায় 1,60,00,000 টন ভোজ্য তেল আমদানি হয়। তার মধ্যে সূর্যমুখী তেলই রয়েছে প্রায় 20%। এই সূর্যমুখী তেল মূলত রাশিয়া, ইউক্রেন এবং আর্জেন্টিনা হয়ে ভারতে আসে। সংঘর্ষ দীর্ঘদিন চললে সূর্যমুখী তেল আমদানির উপরও প্রভাব পড়তে পারে। বর্তমানের উত্তেজনার পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার জলপথ নিরাপদ নয়। ওই অঞ্চলে বিভিন্ন বন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে সমুদ্রপথে জাহাজগুলি আটকে পড়বে। তবে এখনো পর্যন্ত সেইভাবে কোনো প্রভাব পড়েনি। তবে এই পরিস্থিতি বেশি দিন চললে সূর্যমুখী তেলের আমদানি বিঘ্নিত হতে পারে, কারণ বিকল্প পথ দিয়ে পণ্য আনতে হবে।